যাদের নামজারি নেই তাদের জন্য সরকারের পক্ষ থেকে যেমন সুখবর প্রদান করা হয়েছে, ঠিক তেমনইভাবে নতুনভাবে নামজারি করতে হলে অবশ্যই একজন ভূমি মালিকের এখন থেকে 8টি ডকুমেন্টসও বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ যারা তাদের দলিল এখনও নামজারি করেনি, নতুন করে যারা এই 2025 সালের নতুন নিয়মের আঙ্গিকে নামজারি করে নিতে চাইবে তাদের অবশ্যই এই 8টি ডকুমেন্টস থাকা লাগবে। যদি কোনো ভূমি মালিকের 8টি ডকুমেন্টস না থাকে বা 8টি ডকুমেন্টসের কোনো একটি ডকুমেন্টসের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির নামজারি এসিল্যান্ড মহোদয় অটোমেটিক বাতিল করে দেবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে মূলত এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত অনেকেই এখন এমন আছে যে নামজারি করতে যে ভোগান্তি শিকার হতে হয়, এই ভয়টা কাজ করার কারণে তারা নামজারি করতে চায় না। আবার এমন অনেকেই আছে যে নামজারি করতে হয় কোন প্রসেসে এটা জানে না বলে তারা নামজারি করতে চায় না। তাদের জন্য সুখবর হচ্ছে যে আপনি চাইলে এখন আপনার হাতে থাকা একটা মোবাইল ফোন ব্যবহার করে অথবা যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনি কিন্তু চাইলে নামজারির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার নামজারি আবেদন বাতিল হবে না যদি আপনার এই 8টি ডকুমেন্টসের প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে আপনি জমা দিতে পারেন। তবে নামজারির জন্য যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর আপনাকে কিন্তু মেসেজ করে আপনার শুনানির ডেট জানিয়ে দেওয়া হবে, আর সেই শুনানির ডেটেই আপনাকে এই ডকুমেন্টসগুলো এসিল্যান্ড মহোদয়ের সামনে উপস্থাপন করতে হবে। এক নম্বরে একজন ভূমি মালিকের যে ডকুমেন্টস বাধ্যতামূলক করা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে থাকেন বা কোরাই সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটি সাব কবলা দলিল থাকতে হবে। মনে রাখবেন, অন্য কোনো দলিল থাকলে বা অন্য কোনো দলিল দিয়ে যদি আপনি নামজারির জন্য আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনার নামজারি আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ অবশ্যই আপনার একটা সাব কবলা বা বিক্রয় কবলা দলিল থাকতে হবে। এমন অনেকে আছে যে তারা নিজেদের ভিতরে অর্থাৎ রক্ত সম্পর্কে যে 14টা শ্রেণী আছে, এই রক্ত সম্পর্কে 14টা শ্রেণীর ভিতরে তারা জমি ক্রয় বিক্রয় করেছে, সেক্ষেত্রে সমস্যা নেই, সেক্ষেত্রে হেবা দলিল দিয়েও তারা নামজারি করে নিতে পারবে। তবে যদি কোরাই সূত্রে মালিক হয়ে থাকে এবং একজন ব্যক্তি যদি সত্য ত্যাগ করে জমি বিক্রয় করে দেয়, তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার সাব কবলা বা বিক্রয় কবলা দলিল ছাড়া আপনি নামজারির জন্য আবেদন করলে এসিল্যান্ড মহোদয় আপনার নামজারি আবেদন বাতিল করে দিবে। এখানে আরও একটি বিষয় উল্লেখ করে, সেটা হচ্ছে দলিলে যে ইনক্লুডেড যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো সঠিকভাবে থাকা লাগবে। যেমন ক্রেতা বিক্রেতার নাম ঠিকানা, এগুলো বিবরণী, সাক্ষী, শনাক্তকারীর নাম ঠিকানা, এছাড়া আপনার চৌহদ্দি, জমির দাগ নাম্বার, শ্রেণী এবং তফসিল বিবরণ, এছাড়া মালিকানার বিগত 25 বছরের ধারাবাহিক বিবরণ, এই তথ্যগুলো সঠিকভাবে থাকতে হবে। যদি আপনি এই তথ্যগুলো সঠিকভাবে দলিলে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে আপনার নামজারি নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি নামজারির জন্য আবেদন করলে এসিল্যান্ড মহোদয় আপনাকে নামজারি প্রদান করবেন। দ্বিতীয় পর্যায়ে আপনি যদি নামজারির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি যার থেকে জমির মালিকানা পেয়েছিলেন তিনি যদি কোরাই সূত্রের মালিক হয়ে থাকেন, তাহলে তার একটা যে দলিলটা বা সেটাকে বায়া দলিল বলা হয়, এই বায়া দলিলটা প্রয়োজন হবে। তবে সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, যদি এসিল্যান্ড মহোদয় দেখতে চাই সেক্ষেত্রে প্রয়োজন হবে, আর যদি না চাই তাহলে প্রয়োজন হবে না। তৃতীয় অবস্থায় আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনি যে জমি ক্রয় করেছে সেই জমি যখন রেজিস্ট্রেশন করেছিলেন বা দলিল তৈরি হয়েছিল সেই সালের খাজনা পরিষদের যে দাখিলা, সেই দাখিলাটা আপনাকে প্রয়োজন হবে। এই দাখিলা ছাড়া আপনি কোনোভাবে কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারবেন না। চতুর্থ পর্যায়ে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে, অর্থাৎ যে রেকর্ড অনুযায়ী আপনি জমিটা ক্রয় করেছেন, সেই রেকর্ডীয় খতিয়ানটা প্রয়োজন হবে। যদি আপনার এলাকায় বিআরএস রেকর্ড হয় তাহলে বিআরএস রেকর্ডীয় খতিয়ান, যদি এসএ রেকর্ড হয় তাহলে এসএ রেকর্ডীয় খতিয়ান, যদি আরএস রেকর্ড হয় তাহলে আরএস রেকর্ডীয় খতিয়ান। মনে রাখবেন, আপনার এলাকায় যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানটা বা সেই জরিপ খতিয়ান প্রয়োজন হবে নামজারির জন্য আবেদন করার জন্য। পঞ্চম পর্যায়ে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। নামজারির জন্য অবশ্যই মনে রাখবেন এই ছবিটা আপনার বাধ্যতামূলক জমা দিতে হয়। এবং ষষ্ঠ পর্যায়ে আপনার ভোটার আইডি কার্ড, এই তথ্যগুলো আপনার অবশ্যই সঠিকভাবে নামজারির জন্য প্রয়োজন হবে। এছাড়া আপনাকে একটা মোবাইল নাম্বার অর্থাৎ সচল বা একটি মোবাইল নাম্বার আপনাকে জমা দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনার SMS করে দেওয়ার মাধ্যমে আপনার শুনানির যে ডেট, সেই শুনানির ডেট জানিয়ে দেওয়া হবে এসিল্যান্ড মহোদয়ের পক্ষ থেকে। কিন্তু অষ্টম পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, এই অষ্টম পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ইনক্লুড করা হয়েছে নামজারির জন্য। যদিও সরকারের পক্ষ থেকে নামজারি ঢালাওভাবে প্রদান করা হয়েছে, অর্থাৎ নামজারির জন্য আবেদন করলেই যদি তার তথ্যগুলো সঠিক থাকছে এবং সঠিকভাবে যদি সে মালিকানা পেয়ে থাকে, তাহলে তার নামজারি আবেদন আপনার হোল্ড করা হচ্ছে না, তার নামজারি প্রদান করা হচ্ছে। অষ্টম পর্যায়ে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে এবং তিনি যদি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পাওয়ার পর যদি নামজারি করতে চায়, তাহলে অবশ্যই তার একটা উত্তরাধিকার সনদ প্রয়োজন হবে। এই উত্তরাধিকার সনদ দিয়ে, উত্তরাধিকার সনদে যতগুলো ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ যতগুলো ব্যক্তিরা সহ অংশীদার ভিত্তিতে এই ওয়ারিশান সনদে যাদের নাম রয়েছে, তারা সকলে মিলে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে নামজারির জন্য আবেদন না করবে, ততক্ষণ পর্যন্ত এসিল্যান্ড মহোদয় তার কারো নামজারি আবেদন অ্যালাউ করবে না বা অ্যাকসেপ্ট করবে না। এখানে মনে রাখবেন, এই সুযোগটা পূর্বে ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ওনারা দেখছে যে এমন অনেকেই আছে
তারা জাস্ট ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে নামজারি করে নেয়, আর নামজারি করে নেয় সব থেকে দামি যে জমিটা বা দামি জায়গাটা তিনি দখল করে নেয়। পরবর্তীতে এই জমি সঠিকভাবে নিজেদের মধ্যে ভাগ বন্টন না করে তিনি নামজারি করে নিয়ে এসে এই শক্তি বলে তিনি ওই জমিটা দখল করে নেয়। যার কারণে বর্তমান সরকার কোনো ধরনের ফিতনা যেন তৈরি না হয় বা কোনো ধরনের বড় কোনো সমস্যা যেন তৈরি না হয়, এটা নিশ্চিত করার জন্যই মূলত নামজারি ক্ষেত্রে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল বাধ্যতামূলক করেছে। আপনি যদি এককভাবে নামজারি করতে চান অন্য কোনো ওয়ারিসদের সম্মতি ছাড়াই বা অন্য কোনো ওয়ারিসদের আপনার উপস্থিতি ছাড়াই, সেক্ষেত্রে আপনি একাকী নামজারি করতে হলে আপনার একটা বন্টননামা বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হবে। আপনি কোনোভাবে কিন্তু বন্টননামা দলিল ছাড়া নামজারির জন্য আবেদন করতে পারবেন না। তবে আরেকটা বিষয়, যদি সকল ওয়ারিস সম্মিলিতভাবে বা ঐক্যবদ্ধভাবে নামজারির জন্য আবেদন করেন, তাহলে এসিল্যান্ড মহোদয় আপনাদের একটা যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনাদের নামজারি প্রদান করবেন। এখানে আপনি একক খতিয়ানের ভিত্তিতে একক মালিকানা লাভ করার মাধ্যমে আপনি কোনো একক খতিয়ানের নিজের নামে নামজারি করে নিতে ব্যর্থ হবেন। এখানে সকল ওয়ারিশ ঐক্যবদ্ধভাবে যদি নামজারির জন্য আবেদন করেন, তখন যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনাদের নামজারি দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে সকল ওয়ারিশের ঐক্যমতের ভিত্তিতে বা সকল ওয়ারিশের উপস্থিতির ভিত্তিতে আপনি হয়তো এই নামজারিটা করতে পারছেন না। আবার যৌথ খতিয়ানের ভিত্তিতে যদি নামজারি করা হয়, তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে নামজারিটা করছেন সেই উদ্দেশ্য আপনার সফল হচ্ছে না বা আপনার সার্থক হচ্ছে না। তখন আপনি চাইলেই কিন্তু একটা বাটোয়ারা বা বন্টননামা মামলা দায়ের করতে পারেন। আপনি যদি বিজ্ঞ আদালতে বন্টননামা মামলা দায়ের করেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত থেকে আপনি বাটোয়ারার ভিত্তিতে যে ডিগ্রিটা লাভ করবেন সেই ডিগ্রির আলোকে আপনি নামজারি করে নিতে পারবেন এবং আপনার যে সাইডে যে অংশটা আপনি সেই অংশ দখল স্পষ্টভাবে নিতে পারবেন। অন্য কোনো ওয়ারিশ যারা রয়েছে, সহংশীদার যারা রয়েছে, তারা কোনো ধরনের বাধা দিতে পারবে না। এমনকি আপনি চাইলে আপনার এই সম্পত্তি বা আপনার অংশ যেটা, সেটা আপনি অন্য কারো কাছে বিক্রয় করে দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, নামজারি নিয়ে যে সমস্যাটা ছিল, বাংলাদেশের সবথেকে বড় ভোগান্তির নাম হচ্ছে এই নামজারি। এখন থেকে সরকারের পক্ষ থেকে এই নামজারি নিয়ে কোনো ভূমি মালিকের যেন আর বড় কোনো ভোগান্তির ভিতরে পড়তে না হয়, যার কারণে এই 8টি ডকুমেন্টস বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো ভূমি মালিকে 8টি ডকুমেন্টস উপস্থিত করার মাধ্যমে নামজারির জন্য আবেদন করে, তাহলে কোনো এসিল্যান্ড মহোদয় নামজারি আবেদন আর বাতিল করবে না। শুধু এটাই নয়, আরও একটি বিষয় চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে বলা হয়েছে যে প্রত্যেকটা এসিল্যান্ড অফিস, অর্থাৎ যে 505টি এসিল্যান্ড অফিস রয়েছে, এই 505টি এসিল্যান্ড অফিসেই সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হয়েছে এবং জোরালো তাগিদ প্রদান করা হয়েছে যে 28 কর্মদিবসের ভিতরে অবশ্যই প্রত্যেকটা ভূমি মালিকের নামজারি প্রদান করতে হবে। যদি কোনো ভূমি মালিক নামজারির জন্য আবেদন করে, তাহলে কারো নামজারি আবেদন আর হোল্ড রাখা যাবে না বা হ্যাঙ্গিং রাখা যাবে না। কি কারণে তার নামজারি আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না বা অ্যালাউ করা হচ্ছে না, সেই বিষয়টিও কারণ হিসেবে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হবে এসিল্যান্ডের পক্ষ থেকে। তাই অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি নামজারি না হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে আপনার জমি নামজারি করে নিন। যদি নামজারি করে না নেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে নতুন সিস্টেম চালু হতে যাচ্ছে, অটোমেশন সিস্টেম, সেই অটোমেশন সিস্টেমে আপনারা কিন্তু নামজারি করার ক্ষেত্রে বড় ধরনের ভোগান্তির ভিতরে পড়তে হবে। তো প্রিয় ভিউয়ার্স, যাদের নামজারি নেই, এখন চাইলে আপনারা সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, 1170 টাকার ভিতরে নামজারি করে নিতে পারছেন এবং এসিল্যান্ড মহোদয় 28 কর্মদিবসের ভিতরে আপনার নামজারি প্রদান করে দিতে বাধ্য।